আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। এটা হলো নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। তো প্রথম হলো ব্যাংক সমন্বয় বিবরণী, হলো ব্যাংক বিবরণী আর নগদান বই, এই দুটা নিয়েই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তো এখানে হয়েছে কি, নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট বা পাস বই লেখা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। বুঝে আসছে? তাহলে কি, এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করে। এটা বোর্ড প্রশ্নে, বোর্ড পরীক্ষায় প্রায় আসে, কলেজের পরীক্ষাতেও আসে। তো সেই জন্য এটা আমরা এবার বুঝবো। এটা খুব সহজ অঙ্ক। এখানে পরিষ্কার লেখা আছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংক বিবরণীতে বা পাস বই লেখা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। পাস বইতে বা ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে মানে ব্যাংক লিখছে, কিন্তু আমরা লিখিনি। নগদান বই কে তৈরি করে? আমরা তৈরি করি, বা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে। ঠিক আছে? তাহলে কি হয়েছে এখানে বোঝা যাচ্ছে, আবার বলতেছি, ব্যাংক লিখছে কিন্তু আমরা লিখিনি, বা ব্যবসায় প্রতিষ্ঠান লেখেনি। দেখি এখানে কয়েকটা লেনদেন দেখাচ্ছি যেগুলো হলো নগদান বইতে লেখা হয়নি, কিন্তু ব্যাংক বিবরণ ব্যাংক লিখছে। ঠিক আছে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ টাকা 370। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তার মানে কি, ব্যাংক সুদ মঞ্জুর করছে। মঞ্জুর করা মানে কি, ব্যাংক সুদ দিছে। তো ব্যাংক সুদ দিছে, কিন্তু এটা আমরা জানি না, সেই জন্য নগদান বইতে লিখিনি। ঠিক আছে? তাহলে আমরা বুঝবো কিভাবে এটা নগদান বইতে লেখা হয়নি? তো প্রথম হলো, এখানে স্পষ্ট লেখা আছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করছে। তো ব্যাংক সুদ মঞ্জুর করলে সেটা ব্যাংক লিখছে, কিন্তু আমরা যেহেতু জানি না ব্যাংক সুদ মঞ্জুর করছে, সেই জন্য আমরা লিখি নাই। তো ঠিক আছে, তাহলে এটা হলো নগদান বইতে লেখা হয়নি। আর একটা কি, ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ 2000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এখানে স্পষ্ট করে বলতেছে নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে লেখা হয়নি, এটা সহজ একটা ফর্মুলা হলো যে কোনো লেনদেনের ক্ষেত্রে সরাসরি লেখা থাকবে এই কথা যে নগদান বইতে লেখা হয়নি। তো সেই সব লেনদেনকে আমরা সরাসরি এখানে অন্তর্ভুক্ত করব যে নগদান বইতে লেখা হয়নি। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা ছক আঁকাবো, তারিখ, বিবরণ, টাকা করে যে নগদান বইতে যেগুলো লেখা হয়নি সেগুলো সবগুলো লিখে যোগ করে দেব, এটাই উত্তর। ঠিক আছে? যেরকম এখানে এই যে 7টা আছে, এই 7টাই হলো নগদান বইতে লেখা হয়নি। এই 7টা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে নগদান বইতে লেখা হয়নি কোন কোন জিনিস লেখা হয়নি এগুলো সব পাবা। ঠিক আছে? এই 7টা যদি করো, তাহলে এই 7টাই হলো নগদান বইতে লেখা হয়নি, এর এন্ট্রি। এর বাইরে সাধারণভাবে আসে না। তাহলে কি, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করা হচ্ছে, ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছে, কিন্তু এখানে লেখা আছে নগদান বইতে লেখা হয়নি। প্রত্যেকটা এন্ট্রি যদি এরকম লেখা থাকে, যে লেনদেনে লেখা থাকবে নগদান বইতে লেখা হয়নি, সেটা তোমরা সরাসরি এই নগদান বইতে লেখা হয়নি এর মধ্যে ফেলে দিবা। ঠিক আছে? 3 নম্বর কি, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যিত হয়েছে 6000। তাহলে নগদান বইতে লেখা হয়নির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো এটা ব্যাংকে ঘটছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে ব্যবসা প্রতিষ্ঠান বা আমরা কিছু জানি না। ঠিক আছে? যেরকম ব্যাংকে চেক প্রত্যাখ্যান হয়েছে, তাহলে ব্যাংকে চেক প্রত্যাখ্যান হয়েছে, ব্যাংক সেটা রেকর্ড করে লিখে রাখছে, কিন্তু তার মানে হলো নগদান বইতে লেখা হয়নি। সবসময় মনে রাখবা, এই যে লেনদেনগুলো থাকে ব্যাংক সমন্বয় বিবরণী, সেখানে এরকমই হবে, হয় নগদান বইতে লেখা হয়নি, কিংবা ব্যাংকে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। যে কোনো একটাতে লেখা হয় নাই, সেই জন্যই তো গরমিল। যদি দুইটাই লেখা হতো তাহলে আর তো গরমিল হতো না। বুঝে আসছে? তো সেই জন্য এখানে হলো কি, এই লেনদেনগুলো হলো এরকম যে ব্যাংক লিখছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, সেটাই হলো এই হেডের আন্ডারে আসবে।
তারপরে 4 নম্বর কি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 2000 টাকা। ব্যাংক হলো বিনিয়োগের সুদ আদায় করছে, মানে ব্যাংকে বিনিয়োগের সুদের টাকা আসছে, তো এটা ব্যাংক জানছে, কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি। ঠিক আছে। ব্যাংক কর্তৃক ব্যাংকের চার্জ ধার্য 500 টাকা। ব্যাংক তার চার্জ ধার্য করছে, মানে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে বা ব্যবসায় প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে 500 টাকা চার্জ কাটা নিছে, তো এটা হলো ব্যাংক করছে, কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান বা নগদান বইতে এটা লিপিবদ্ধ হয়, কারণ ব্যবসায় প্রতিষ্ঠান এটা জানে না। ব্যাংক করতে প্রাপ্য হিসাবে নিকট থেকে 3000 টাকা আদায়। ব্যাংক করছে কি, তুমি যাদের কাছ থেকে পাবা তাদের কাছ থেকে 3000 টাকা আদায় করছে, তার মানে ব্যাংক এটা করছে, এটা হলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলে অর্থ পরিশোধ। তোমার কাছে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা পাইতো, ব্যাংক কী করছে, ওই টাকা প্রদেয় বিল, ওই টাকা পরিশোধ করছে, তো ব্যাংক করছে, কিন্তু নগদান বইতে এটা লেখা হয়নি। ঠিক আছে। ব্যাংককৃত আদায়কৃত টাকার আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এটা কি ছিল, নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন সময় পরিমাণ নির্ণয় করো। তো এগুলো ক্ষেত্রে উত্তর কীভাবে দেবা, এগুলো যেগুলো হবে সেগুলো সিরিয়ালভাবে লিখে টোটাল কত টাকা, সেই কত টাকা লিখে মোট এত টাকা হবে। ঠিক আছে। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো কি, এটা হলো কি বললাম আমরা, নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন সমূহ পরিমাণ নির্ণয় করো। এখন যদি এটা বলা থাকে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেন সমূহ পরিমাণ নির্ণয় করো, এই যেটা ব্যাংক বিবরণীতে বা পাস বই, ব্যাংক বিবরণী আর এক নাম হলো পাস বই, এটা ব্যাংক বিবরণী বা পাস বই লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করে। এটা দিনাজপুরে 2022 সালে, দিনাজপুর বোর্ড 2022 সালে আসছিল, সেটা হলো কি, ব্যাংক বিবরণীতে বা পাস বই, এটা আমরা কি বললাম, নগদান বইয়ে লেখা হয়নি এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। এবার যদি বলে ব্যাংক বিবরণী বা পাস বইয়ে লেখা হয়নি এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কোন কোন লেনদেন নগদান বইয়ে আসে লেখা হয়েছে, কিন্তু পাস বইয়ে লেখা হয়নি বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এই ব্যাংক বিবরণী বা পাস বই একই জিনিস। ঠিক আছে। এই পাস বইয়ে বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কোন কোন লেনদেন, দেখো এখানে অল্প কয়েকটা লেনদেন মাত্র। এটার ক্ষেত্রে সূত্র কি, এটা সূত্র নগদান বইয়ে লেখা হয়েছে, কিন্তু পাস বই বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে আমরা দেখি, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 9200 টাকা। ব্যাংকে জমাকৃত চেক, ব্যবসায় প্রতিষ্ঠান চেক পাইছে, এই চেক ব্যাংকে জমা দিছে। ঠিক আছে। যখন ব্যাংকে জমা দিছে তখন নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে ব্যাংকে চেক জমা। ঠিক আছে। কিন্তু কি করেছে, এই চেকটা আদায় হয়নি, মানে চেক ভাঙানো হয়নি, মানে চেকের টাকা পাওয়া যায়নি। কারণ ব্যাংকের ক্ষেত্রে কি, ব্যাংকের ক্ষেত্রে নিয়ম হলো এটা, যে টাকা যদি আমি চেকের থেকে টাকা পাই, ব্যাংকে চেক জমা দিল, ওই চেকের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, যদি না ঢোকে তাহলে ওই চেক ফেরত দিয়ে দেয়। তো তার মানে হলো টাকা ব্যাংক চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি, মানে হলো চেকটা প্রত্যাখ্যিত হয়েছে। ঠিক আছে। তো সেই জন্য কী করেছে, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, তার মানে হলো ব্যাংক বিবরণীতে আসেনি এটা। তারপর আবার কি, ইস্যুকৃত চেক এখনও ভাঙানি হয়নি। ইস্যুকৃত চেক ইস্যু করছে ব্যবসায় প্রতিষ্ঠান, একজন তোমার কাছে, ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে, ধরো তোমার কাছে টাকা পাইতো, তাকে চেক দেওয়া হয়েছে, তো সে কি করছে, চেক এখনও ভাঙায়নি, মানে ব্যাংকে জমা দেয়নি, তো তার মানে হলো ব্যাংক বিবরণীতে আসেনি। এরপরে কি, ইস্যুকৃত যে আবার ওই একই জিনিস, এটা ভিন্নভাবে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, ওই একই জিনিস। ইস্যুকৃত চেক, তুমি একজনকে চেক ইস্যু করো, তোমার কাছ থেকে টাকা পাইতো, সে কীভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাইতো, তাকে কি করা হয়েছে, তুমি চেক দিছ, তো সে চেক কি করছে, তুমি তো লিখে রাখছো যে আমি হলো 2000 টাকা একটা চেক ইস্যু করছি, অমুকজনকে দিছি, তার মানে তুমি লিখে রাখছো তোমার নগদান বইয়ে ব্যাংকে 2000 টাকা কমে গেছে, কিন্তু ওই ব্যক্তি ওই চেক ব্যাংকে নিয়েই যায়নি বা উপস্থাপনই করেনি, তাহলে কি হবে, অবশ্যই তাহলে ব্যাংক বিবরণীতে সেটা আসবে না। বুঝে আসতে?
তাহলে সাধারণভাবে এই তিনটাই হয় এরকম, যে হলো ব্যাংক বিবরণীতে আসেনি। সেটা হলো কি, ওই একই জিনিস, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, আদায় হয়নি, ভাঙানো হয়নি, উপস্থাপন হয়নি। ঠিক আছে। এরপর আর একটা কি, ব্যাংক কিন্তু আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। প্রশ্নে লেখা থাকতে পারে, বোর্ড প্রশ্নে প্রায় আসে যে কি, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কি করে, অনেক সময় ব্যবসায় প্রতিষ্ঠান বা তোমার পক্ষ থেকে, মানে আমানতকারীর পক্ষ থেকে কি করে, টাকা আদায় করে। ঠিক আছে। টাকা আদায় করা মানে কি, তুমি যাদের কাছ থেকে টাকা পাও সেই টাকা ব্যাংক কালেক্ট করে নেয়। যেরকম তুমি আমানতকারী মিস্টার রহিমের কাছ থেকে টাকা পায়, মিস্টার আব্দুর রহিম কি করলো, সে ওই টাকার ওই অ্যামাউন্টের চেক ব্যাংকে জমা দিয়ে দিল। তো ব্যাংক কী করে, ওই চেকটা ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে যোগ করে দেয়। এটাই হলো কি, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। ব্যাংক যে টাকা কালেকশন করে, যেরকম কি কি আছে এখানে, ইম্পর্টেন্ট জিনিস হলো এই টাকাটা ব্যাংক আদায় করে দেয়। তাহলে এটার উদাহরণ কি কি আসবে, এখান থেকে কয়েকটা উদাহরণ নিই। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটা হলো এটার উদাহরণ। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তারপরে কি, ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ, এটা তো আদায় না বরং পরিশোধ। ঠিক আছে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটা হবে এর উদাহরণ। তাহলে আমরা দেখতেছি কি, এটা হবে এই তিনটা। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা মানে ব্যাংক টাকা কালেকশন করছে আমানতকারীর পক্ষ থেকে। ঠিক আছে। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এর কথার অর্থ কি, ব্যাংকে টাকা আসছে। ঠিক আছে। ব্যাংক টাকা কালেকশন করছে বা ব্যাংকে টাকা আসছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, সুদ পাওয়া গেছে, ব্যাংক সেটা রিসিভ করেছে। তারপর কি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করছে। এরপরে কি, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা থেকে 3000 টাকা আদায়। এগুলো হলো কি, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। ঠিক আছে। এবার শেষ, এখানে দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে লেখছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আর একটা হতে পারে, আর একটা কি, ব্যাংক কর্তৃক পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় করো। এটা আদায় করছে, এবার ব্যাংক কী করছে, টাকা পরিশোধ করেছে। সেগুলো উদাহরণ হবে কি, ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ 2000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এই ব্যাংক কর্তৃক সরাসরি পাওনাদারকে পরিশোধ, এটা হলো কি, ব্যাংক কর্তৃক পরিশোধ আদায় টাকার পরিমাণ। ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, উত্তোলনের কারণে গড়মিলের পরিমাণ নির্ণয় করো। উত্তোলনের কারণে গড়মিলের পরিমাণ নির্ণয় করো, এটাও বোর্ড পরীক্ষায় আসে। উত্তোলনের কারণে গড়মিলের পরিমাণ কি হয়, গড়মিল বলতে কি বোঝায়, নগদান আর পাসবই বা ব্যাংক বিবরণী এর মধ্যে গড়মিল হয়। এটা হলো, এখন এটার কারণ কি, উত্তোলনের কারণে। যেরকম উদাহরণ দেই, উদাহরণ হলো, উত্তোলন বলতে এখানে কিন্তু পণ্য উত্তোলন বোঝায়। উত্তোলন দুই রকমের হয়, একটা হলো নগদ উত্তোলন আর একটা হলো পণ্য উত্তোলন। এখানে শুধু আসবে নগদ উত্তোলন, তাও কি মালিকের উত্তোলন, ব্যবসার প্রতিষ্ঠানের উত্তোলন এখানে আসবে না। উত্তোলনের কারণে গড়মিলের পরিমাণ কি হয়েছে, প্রথম হলো, ধরা যাক মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 1000 টাকা উত্তোলন করছে। তাহলে মালিক যে উত্তোলন করছে এটা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, তাহলে গড়মিল হবে। কারণ ব্যাংকে যখন টাকা তুলছে তখন ব্যাংকে তো রেকর্ড হয়েছে, কিন্তু মালিক আর ব্যবসা প্রতিষ্ঠানে জানায়নি যে আমি 1000 টাকা তুলছি। ঠিক আছে না? তো সেই জন্য উত্তোলনের কারণে গড়মিলের পরিমাণ এটা গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, উত্তোলন বলতে এটা হলো ব্যক্তিগত উত্তোলন, আর এটা সবসময় নগদ উত্তোলন হবে ব্যাংক থেকে। তো সেই জন্য এটা শুধু একটাই আসে
যে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তুলছে, কিংবা মালিক 2000 টাকা তুলছে, 1000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে দিছে, 1000 টাকা নিচে নিজে। বুঝে আসছে? এটার কারণে এটা হলো উত্তোলনের কারণে গড়বিলের পরিমাণ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।